ঊনসত্তরের গণ অভ্যুত্থানের বছর ১১ সেপ্টেম্বর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে মা মোমেনা জাহানের গর্ভে জন্ম নেন আমাদের আজকের অতিথি, যিনি বড় হয়ে বাংলা সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী হয়ে উঠলেন। বাবা আজিজুল হক মোর্শেদের কাছেই প্রথম সঙ্গীতের হাতেখড়ি, তারপর বাংলা সঙ্গীতের মহারথী প্রয়াত সঙ্গীত শিল্পী বশির আহমেদ ও স্বনামধন্য সুরকার মঈনুল ইসলাম খানের কাছে সঙ্গীতে তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন এ সুরের পথিক। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী। তার পুরো নাম রুমানা মোর্শেদ কনক চাপা। শুধু সঙ্গীত শিল্পী নয়, চিত্রশিল্পী, কলামিস্ট, লেখক, রন্ধনশিল্পী সহ নানা গুণে গুণান্বিত হওয়ার পরও বছরের পর বছর যে শিল্পীকে কালো তালিকা করে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সঙ্গীতের যে কোনো প্ল্যাটফর্ম থেকে, আজ গুণী এই কিংবদন্তি শিল্পীকে আমরা পেয়েছি। তার সঙ্গে আমরা আজ কথা বলবো তার পেশাগত রাজনৈতিক জীবন নিয়ে, পাশাপাশি শুনবো তার কণ্ঠে গান। আজ আবার তার জীবনের বিশেষ একটি দিন, বিবাহিত জীবনের 40 বছর পার করলেন কনক চাপা ও সুরকার মঈনুল ইসলাম খান। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ছুটির রাতের লাইভের আজকের এই আয়োজন, যার শিরোনাম আমরা নির্ধারণ করেছি আমার আমি জুলহাস জুবাইর আছেন আপনাদের সবার প্রিয় কনক চাপা। আপা, প্রথমেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। সাথে কেমন আছেন একটু জানতে চাই। খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। আপা, আজকে আপনার জীবনের গল্পগুলো শুনবো, আপনার কাছ থেকে গানও শুনতে চাই। এই জন্য তিনজন আছেন আমাদের সাথে, পরিচয় করাতে চাই। অক্টোবরের রানা ভাই আছেন, গিটারে শামুদা আছেন, কিবোর্ডে রাজীব ভাই আছেন। তাদের সাথে হয়তো কথা বলার সুযোগ হবে না, কিন্তু তাদের পারফরমেন্স তো আপনার সাথে থাকবে। একজন কনক চাপা নিজেকে কণ্ঠ শ্রমিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা মোটামুটি আমরা সবাই জানতে পেরেছি। কিন্তু একজন শিল্পীর তো শিল্পী সত্তাটাও গুরুত্বপূর্ণ। এই দুয়ের মাঝে ট্রেড অফটা আপনি কিভাবে দেখেন? কণ্ঠশ্রমিকের যে শিল্পী সত্তা নাই তা তো না, নিশ্চয়ই না। আমি আসলে সারা পৃথিবীর যে শ্রমিক, একদম সমস্ত শ্রমিকদের শ্রদ্ধা জানাতেই আমি নিজেকে এই শ্রমিকের কাতারে টেনে এনেছি এবং আমি নিজেকে এই পরিচয়টা দিতে খুবই ভালোবাসি। আমি ভালোবাসা নিয়ে আমি নিজেকে বলি কণ্ঠশ্রমিক। কারণ শিল্পীর কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন গায়ক, পারফর্মার, বিনোদনকারী, আবার সাধক, কণ্ঠশিল্পী এবং কণ্ঠশ্রমিক। যেহেতু আমি এটা আমার এক জীবনের প্রধান পেশা, তো সেই ক্ষেত্রে আমি নিজেকে কণ্ঠশ্রমিক বলি। কখন মনে হলো যে হ্যাঁ, একজন কনক চাপার আসলে কণ্ঠশ্রমিক হয়ে ওঠা প্রয়োজন, বা এই তাগিদটা কখন বোধ করলেন? আমি কোনো আলাদা করে কোনো দিন বা কোনো বছর কোনো আলাদা করে তাগিদ বোধ করি না। আমি রোজকার কাজ রোজ করে যাই, একদম স্কুলের ছাত্রীর মতো হোমওয়ার্ক করি। এইভাবেই আমার এক একটা দিন পার হয়। তার মধ্যে দিয়ে আসলে কোন পরিচয়ে যাচ্ছি সেটা আমি নিজেই জানি না। বাহ, আপনাকে দর্শক প্রচুর ভালোবেসেছে, শ্রোতারা প্রচুর ভালোবেসেছে, এখনো ভালোবাসে, এটা নতুন করে বলবার কিছু নেই। 1994 সালের পরের সময়টার কথা বলতে পারি। সিনেমায় যেই গানগুলো হয়েছে, মানে প্রায় সবকটি চলচ্চিত্রেই আপনার প্লেব্যাক হয়েছে। আপনার কণ্ঠ দর্শক একরকম এবং শ্রোতা একরকম অপেক্ষা করতো যে এখনই কনক চাপার কণ্ঠে একটা গান আমরা শুনবো। ডেইলি প্রায় 4 থেকে 5টা গান আপনার রেকর্ড করতে হতো, একটা অন্যরকম ব্যস্ততা ছিল। কেমন উপভোগ করেছেন সেই সময়? অসম্ভব, কারণ আমি মঞ্চে সবসময় একটুখানি শেখি থাকি, যে আমার কাছে সবসময় মনে হয় যে মানুষ কি আমার গান শুনছে বা শুনবে, এরকম একটা। কারণ মঞ্চে পরিবেশনার একটা আলাদা ঢং আছে, জামা কাপড়ের একটা ব্যাপার আছে, কিন্তু আমি সেই দিক থেকে সবসময় একটা পিছিয়ে পড়া মানুষের দলে। কিন্তু না, আপনি নিজেকে চুপচাপ রাখতে পছন্দ বোধ করেন, আমাদের কাছে এটা মনে হয়েছে। হ্যাঁ, যাই হোক, কিন্তু আমি মানে মাইক্রোফোনের পিছনে যে নিজের সাথে নিজের পরীক্ষা। কারণ প্লেব্যাকে আমি আগে থেকে, আমাদের সময় যেটা চলছিল যে কোনো রিহার্সেল আলাদা করে হতো না, 10 মিনিটের গান তোলা, 15 মিনিটের গান রেকর্ড। তো সেখানে নায়িকা কাঁদছে, কান্নার ভিতরে আনন্দ আছে, আবার আনন্দের ভিতরে রাগ আছে, তার অনুরাগ আছে, অভিমান আছে, অনেক কিছু। বাচ্চাদের কণ্ঠ, কিশোরদের কণ্ঠ, মানে ছেলে বাচ্চার কণ্ঠ, মেয়ে বাচ্চার কণ্ঠ, সেই বাচ্চার 4 বছর বয়সের বাচ্চার কণ্ঠ, অনেক রকম পরীক্ষা। যে পরীক্ষা মানে আমি সবসময় উত্তীর্ণ হওয়ার, মাতালের গান গিয়েছি আমি অনেক। এবং আমাকে মিউজিক ডিরেক্টর বলেছেন যে আপা, রাত্রি কি কিছু খাইছেন নাকি? তো এই যে একটা, তারপরে যেরকম দিঘি যে আমাদের ছোট বাচ্চা ছিল, সে অনেক ভালো পারফর্মার ছিল সেই সময়।
দিঘির প্রত্যেকটা গান, একটা গান একদম গাইতে গাইতে একদম হারমোনিয়ামের শেষ পর্যায়ে মানে বাবাকে ডাকছে, ওইখানে না আমি সত্যি সত্যি মানে আমি কেঁদে ফেললাম। মানে এই যে নিজের সাথে নিজে পরীক্ষা দেওয়া এবং ওভারকাম করা, এটা আমার কাছে খুব প্রিয় একটা খেলা বাহ। এবং সবসময় আমি সেই খেলায় জিততে চেয়েছি। বাহ। তো সেই যার জন্য আমি মানে প্লেব্যাকের জায়গাটা আমি সব সময় একটা আলাদা করে রাখি আমার রিজার্ভেশন। এই যে নিজের যে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন, এই যে নানান রকম পরিবর্তন দেখেছেন এই সঙ্গীত অঙ্গনে, যে অঙ্গনকে কেন্দ্র করে আপনার বেড়ে ওঠা, এখন কোথায় আছি আমরা, কি মনে হয় কতদূর ডেভেলপ করতে পেরেছি, আর আসলে নাকি পিছিয়ে গেছি, গন্তব্য থেকে বিচ্যুত হয়েছি কিনা বা সঠিক পথে আছি কিনা? এই একটা টার্মিনাল সময় মনে হয় যায়, অথবা ক্রুশিয়াল টাইম যায়। আমি আশা করি যে আবার ভালো সময় আসবে, আবার গুণী মানুষ সঙ্গীত নিয়ে কাজ করবেন, শিল্পীরা ভালো ভালো, আমাদের তো অনেক প্রতিভা আছে, কিন্তু তাদের আসলে প্ল্যাটফর্মগুলো কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আশা করি যে আমাদের সঙ্গীতাঙ্গন আবার গুছিয়ে উঠবে। এই আশাবাদী মানুষটার কথাই বলতে চাই। যেই সঙ্গীত আপনাকে নাম, পরিচয়, জীবন সঙ্গী থেকে শুরু করে যশ সব দিয়েছে, এই সঙ্গীত থেকে একটা লম্বা সময় আপনাকে দূরে রাখার একটা চেষ্টা হয়েছে এবং দূরে রাখাও হয়েছে বাধ্য করে। যদিও আপনি আশাবাদী মানুষ, আমি জানি বিষয়টাকে আপনি ইতিবাচকভাবে দেখেন বা নেতিবাচকভাবে বলবেন, তখন কি এই প্রত্যাশাটা ছিল না একদিন পরিবর্তনটা আসবে, সুদিন একদিন আসবে, আমি কনক চাপাকে আমি হওয়া থেকে যারা বাধা দিচ্ছে বা আটকে রাখছে তাদের একদিন পরাজয় হবে, কখনো মনে হয়েছিল? আমি কখনোই কোনো কিছু নেগেটিভলি নেই না। এই দেখেন, এই যে জীবন আমাকে কখনো অবসর দেয় নাই। একদম শিশু বয়সে যখন থেকে আমি মা বলা শিখেছি, তখনই আমি সা গাওয়া শিখেছি। তারপর থেকে আমার কোনো অবসর ছিল না। আর তারপরে যখন আমি মানে তারপরে আমি যখন প্লেব্যাকে গান গাওয়া শুরু করলাম, তখন আসলে দমই নিতে পারতাম না। তা আমার মনে হয় যে আমাকে যারা ব্ল্যাক লিস্ট করেছিলেন তারা একটু আমাকে একটু আরাম দিলেন। আমি একটু নিজের মতো করে সময় কাটালাম, আমার নাতি নাতনি তাদের দিয়ে সময় কাটালাম, একটু বাগান, ফুল, পাখি, লতা পাতা, মানে আমি আমার নিজেকে সেখানে আমি দেখতে পেরেছি। এই অবসর সময়টুকু তারা আমাকে মানে দিয়েছেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। চমৎকার, কি ইতিবাচক মানসিকতা। বা সময় বদলে গেছে, সেই কালো তালিকার সময় অতিক্রম করে আমরা এসেছি, একটা পরিবর্তনের সুবাতাস বইছে। কালো তালিকা আপনি চোখে দেখছেন কোন? না পাব, শুনেছি, কানে শুনেছি, কিন্তু কালো কাগজের উপর সাদা কলম দিয়ে আঁকতে খুব ভালো লাগে। নিশ্চয়ই আমরা শিখেছিও সেভাবে স্লেটে এঁকে। আমার না আমার কালো কাগজের ডায়েরি আছে এবং সাদা কলম আছে, সেখানে আমি অনেক কিছু ছবি আঁকাই। আমি নিশ্চয়ই সেই ছবিগুলো একদিন দেখাবো। নিশ্চয়ই, আমরা অপেক্ষায় থাকলাম আপনার প্রথম। তো কালো তালিকা মনে হলেই না আমার ওই কালো ডায়েরিটার কথা মনে হয়, যেখানে আমি অনেক কিছু ডট দিয়ে আমি ছবি আঁকি, অনেক ছবি আঁকি। তো কালো তালিকা আসলে আমার জন্য কোনো ব্যাপারই না। একটু আপনাদের বলতে চাই, যারা হয়তো কোনো না কোনোভাবে এই তালিকার সাথে সম্পৃক্ত বা যুক্ত ছিলেন, কিংবা এর কুশীলব যারা ছিলেন, একটা চমৎকার আশাবাদী মানুষকে আপনারা বেঁধে রাখতে চেয়েছিলেন। দেখুন, কোনো প্রতিবন্ধকতা তার কাছে প্রতিবন্ধকতা না। আপনারা যত বন্ধুর পথ তৈরি করেছেন, তিনি তত পরিবর্তিত হয়েছে, তত চমৎকার মানসিকতা সম্পন্ন পরিণত মানুষ হয়েছেন। এই যে সংস্কারের যে সময়টা চলছে দেশ জুড়ে, আপনি নিজেই এই সংস্কারের একজন সারথি, আপনি এই পরিবর্তনের সাথে, সংস্কারের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। এবারও কি এরকম কোনো তালিকা থাকবে, নাকি শুধু কালো ডায়েরিটাই থাকবে যেখানে আপনি ছবি আঁকবেন? আমরা মুক্ত আকাশে পাখিরা যেরকম উড়ে বেড়াতে দেখি, শিল্পীরাও ঠিকভাবে কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন, এবং তার চেয়ে বড় যেই বিষয়টি, আসলে শিল্পী সত্তা বড় হয়ে উঠবে নাকি রাজনৈতিক পরিচয়টা আসলে বড় হয়ে উঠবে? আমি আসলে শেষাবধি মানুষ হয়ে উঠতে চাই, মানবিক একজন মানুষ। শিল্পী, আমি গান গাইতে পারি, সেটাও আল্লাহর দান। আমি মানে এখন অনেক জায়গায় শুনি যে রন্ধন শিল্পী, কিন্তু কেউ জানেই না যে আমি সারা জীবন ঘরে আটপৌরে ভাবে সব রান্না করেছি, মশলা বাটা থেকে শুরু করে সব কিছু একদম, তারপরে খাওয়ার শেষে বাসন মাজা, সব কিছু আমি নিজ হাতে করতে ভালোবাসি। সত্যিকার অর্থে ছোট্ট একটা জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি ভালোবাসি। তো সেই ক্ষেত্রে, এবং আরেকটা কথা হলো যে সমাজ সচেতন একজন মানুষ, এবং আমি সমাজের মানে যে বৈষম্যগুলো, সেই বৈষম্যর পাশে দাঁড়িয়ে বৈষম্যগুলো দূর করার জন্য আজীবন আমি কাজ করে গেছি। সেগুলো কেউ হয়তো সেই মানে নিবিড়ভাবে জানে না। তো সেই জায়গা থেকেই আমি একটা বড়ভাবে কাজ করার জন্য আশা করেছি
তার জন্যই তো ব্ল্যাক লিস্টেড হলাম। তো এটাতে আমি আসলে কিছু মনে করি, আমি সবসময় না দুঃখকে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করি। বাহ, সব সময় আমার এই চেষ্টাটা থাকে। বাহ, আমার এই যে মানে যে সময়টা আমি গান করতে পারি নাই, তখন কিন্তু এই যে আমার ভাইরা যারা আছে তাদের সাথে অনেক কথা হয়েছে, ওরা কখনো আমাকে হতাশ হতে দেখে নাই। আমি কোনো মানুষের জন্য আমি কখনো কোনো মানুষ আমাকে হতাশ করবে প্রশ্নই ওঠে না। আমি জানি যে হতাশা একটা পাপ। হতাশ হওয়া, এই যে নিরাশ হওয়া যে এখন গান হচ্ছে না, ভালো গান হচ্ছে না, বা আগের মতো গান হচ্ছে না, এটা কিন্তু সত্যি কথা যে অতীতে দাঁড়িয়ে বর্তমান সবসময় ভবিষ্যৎকে ঘৃণা করে, যে বলে ওইটা গোল্ডেন টাইম ছিল, আর এখন আমরা ভালো আছি, আর এই ছেলেপেলেরাই যে সামনে আসতেছে ওরা যে কি করবে, এরকম একটা। কিন্তু আমি সব সময় আশাবাদী। অতীত অনেক সুন্দর, অতীতে আমার বাবা মা ছিলেন, তাদের ভালোবাসা, প্রেম, সেখান থেকে তো আমরা তৈরি। আমার বর্তমান, কিন্তু ভবিষ্যতে যারা আসছে তারা আমাদের চেয়ে অনেক মেধার অধিকারী। তো সেখানে তারা অনেক ভালো ভালো কাজ করবে। সেখানে আশা করি যে কোনো ব্ল্যাক লিস্টেড শব্দটাই থাকবে না, এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের প্রতিভা বিকাশ করতে পারবে। বাংলাদেশের প্রতিটা পরিবর্তন এমন ইতিবাচকই আমরা চাই, ইতিবাচকই হচ্ছে বলে বিশ্বাস করি, এবং আগামীতেও হবে। আপা, আপনাকে সামনে পেয়েছি, গান শোনার লোভ সামলানো খুব কঠিন, যদি আপনার এই মুহূর্তে আমাদের জন্য কিছু মাথায় আসে। লোভ মানে কি, এখানে সব আয়োজন আগে থেকেই করা, আমি জানি এরকম একটা কঠিন কথার উপরে আপা এরকম একটা গান শুনতে চাই, আর আবদার করাটা একটা অন্যরকম সাহসের ব্যাপার। না ঠিক আছে, আবদার না করলেই বরঞ্চ মন খারাপ করব, যে এখন আর আমার গান কেউ শুনতে চায় না, আমার রান্না দেখতে চায় সবাই। কি যন্ত্রণা। গাই, যেহেতু মানে বিজয়ের মাস, আমি আমাদের দেশের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা বেঁচে আছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে একটুখানি গাইছি। এই গানের সুরকার মইনুল ইসলাম খান, গীতিকার কবির বকুল। আমি এই গানটা আসলে গাই না, এই গানটা আমি বলি, মানে এমনভাবে কথাগুলো সাজানো এবং তার সাথে সুরটা, যে গানের শেষে সবার মনে হয় যে এই মনের কথা আমারও। বাহ, চমৎকার। যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে, সেই দেশেতে জন্ম আমার, বলছি সবার কাছে। যে দেশেতে মুক্তি যুদ্ধ স্বাধীনতায় আছে, সেই দেশেতে স্বপ্ন আমার, বলছে সবার কাছে। 7 জন্মের ভাগ্য আমার, জন্মে এমন দেশে, মরণ আমার হয় যেন দেশকে ভালোবেসে। ও মরণ আমার হয় যেন সোনার বাংলাদেশে। এখানে বীরঙ্গনা সখিনারা থাকে, এখানে বেড়ে ওঠা দুঃখ সুখের ফাঁকে। এখানে রাখাল বাজায় মধুর সুরে বাঁশি, এখানে সরল মায়ের হৃদয়ে ছোঁয়া হাসি। 7 জন্মের ভাগ্য আমার, জন্মে এমন দেশে, মরণ আমার হয় যেন দেশকে ভালোবেসে।
সত্যি সত্যি আমি আমার দেশকে এমন ভালোবাসি, আমার দেশের ভাষা, আমার দেশের প্রকৃতি, আমার দেশের মাটি, দেশের মানুষ এতটা ভালোবাসি যেমন ভালোবাসি আমি আমার মাকে। এই যে চমৎকার চেতনাটা ধারণে নিয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশি যারা বেড়ে উঠি, প্রচুর স্বপ্ন থাকে, ইতিবাচকতা থাকে দেশকে নিয়ে, ভাগ্যের নির্মম পরিণতির কাছে, সমাজ বাস্তবতার কাছে, কিছু ক্ষেত্রে জোর করে আবদ্ধতার কাছে আমাদের পরাজিত হতে হয়, কিন্তু তার মানে এই না যে আমরা হারিয়ে গেছি, আমরা না, আবার প্রশ্নই ঘুরে ওঠে আসবার না। অপেক্ষা করি। প্রশ্নই যাই হোক আপা, ওঠে এই না। আলাপচারিতায় ফিরবে, একটা বিরতির সময় হচ্ছে। দর্শক দেখছেন ছুটির রাতে লাইভ, ভিন্ন রকম এক আয়োজনে আছি আজ আমরা, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির উপরে। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন ছুটির রাতে লাইভ, জুলহা জুবাইয়ের সাথে আছি। আজ আমাদের বিষয় আমি এবং আমাদের আজকের অতিথি আপনাদের সবার প্রিয় কনক চাপা, যার সাথে আলাপচারিতা হচ্ছিল। এবং বিরতিতে যাওয়ার আগে একটা অসাধারণ সৃষ্টি আমরা অনেক দিন পরে সামনাসামনি হয়ে শুনবার একটা সুযোগ পেয়েছি, যে জন্য একটা বিশাল আনন্দ তো কাজ করছে। সেই সাথে যে গল্পের বর্ণনা আপনার এই গানে করেছেন, যেটা আমাদের জন্য চিরবাস্তব, চিরসত্য, এই দৃঢ়তাই মানসিকতা আমাদের আগামী দিনগুলোতে একটা বিশাল অনুপ্রেরণা যোগাক, এটা চাই। যে কণ্ঠরোধ করা হয়েছে সেই কণ্ঠ যেন আবার ঠিক একইভাবে এই গানগুলো গাইতে পারে, এটা প্রত্যাশা। এবং সেই সাথে 2016 সালে একটু যেতে চাই। প্রথম আমরা কনক চাপাকে আবিষ্কার করি একজন চিত্রশিল্পী হিসেবে। দ্বিধার দোলাচল শিরোনামে আপনার একটা একক চিত্র প্রদর্শনী সফলতার সাথে শেষ হয়েছিল। আব্দুল আবু সাইদ স্যার তার উদ্বোধন করেছিলেন। একটু জানতে চাই আপা, কখন নিজের এই চিত্রশিল্পী সত্তাটাকে আবিষ্কার করা হলো? একদম যখন ক খ লিখতে শিখেছি সেই আচ্ছা। সময়, কারণ বাবা ছিলেন চিত্রকর। আচ্ছা, কিন্তু বাবা চাইতেন আবার যে মানে উনি কণ্ঠশিল্পী হতে পারেন নাই, তো চাইতেন যে ওনার মেয়েরা 3 মেয়ের মধ্যে কেউ একজন গান শিখুক। তো তখন থেকেই না বাবা মানে আমার সামনে ওনার রং তুলি বের করতেন না। বাবার কথা যে 2 নৌকায় পা দিয়ে চলা যাবে না, তো তোমাকে এই জায়গায় এমন একটা জায়গায় আমি দেখতে চাই যেটা মানে আসলে খুব সুন্দর একটা জায়গা। বাহ। তো বাবা ওনার রং তুলির বক্স টক্স সবকিছু আমার জন্য লুকিয়ে রাখতেন, তালা চাবি দিয়ে রাখতেন। কিন্তু রক্ত তো কথা বলে। আমি তখন বুদ্ধি খুঁজে বের করতাম যে সুই সুতায় ছবি আঁকতাম। সুই সুতায় ল্যান্ডস্কেপ প্রায় 25-30টা, এক একটা সুই সুতায় কাজ করতে আমার 6 মাস সময় লাগতো। তো সেগুলোর সাথে তারপরে যখন বাবা চলে গেলেন, তখন মা একদিন বদ্ধ আলমারি থেকে সেই রং তুলির বক্স বের করে দিয়ে বললেন যে আমার মনে হয় তোমার বাবা তোমাকে যেখানে দেখতে চেয়েছিলেন সেই জায়গায় তুমি পৌঁছে গেছো, এখন তুমি ছবি আঁকতে পারো। তারপরে আমার হাজব্যান্ড, আমি খুবই মানে বিস্মিত এবং গর্বিত যে একজন স্ত্রীকে যে একটা মানুষ এইভাবে সারা জীবন আগলে রাখে এবং তার জন্য গর্ববোধ করে, তার জন্য খাটনি করে প্রত্যেকটা কাজে উৎসাহ। যেরকম আমার যখন বই বের হয় সেগুলোর মানে প্রকাশনা উৎসব থাকে না, এরকম কিছুই না, বই মেলাই বই বের হয়, তো সে আমার সমস্ত কাজে তার উৎসাহ। তো উনি তখন বললেন যে তুমি ছবি আঁকো, আমি একটা এক্সিবিশনের ব্যবস্থা করে দেই। তো তারপরে না আমি সেই যে আঁকা শুরু করলাম, তখন হয়তো ছোটবেলার আঁকা কিছু ছবি ছিল, আর সুই সুতার ল্যান্ডস্কেপ ছিল। আমি পাতার উপরে কাজ করেছি। পাতার কনসেপ্টটা ছিল এরকম যে পৃথিবীতে কোনো কিছুই ফেলনা না, রূপান্তরিত হয়। মানে পাতাটা যখন কাঁচা ছিল তখন একরকম, কিন্তু পাতাকে আমি সিজেন্ট করে তার উপর আমি ছবি আঁকতাম। তো সেই কাজগুলো ছিল। এবং রং তুলি ছাড়া আমি আমার থাম নেল দিয়ে আমি ছবি এঁকেছি। আবার কোনো জায়গায় আমি কাপড় কেটে, পেপার কেটে আমি ছবি এঁকেছি। মানে আমার কথা হলো যে আমি জলের উপরও, পানির উপরও ছবি আঁকতে চাই। হ্যাঁ, আমি আকাশের মেঘের মধ্যে আমি ছবি আঁকতে চাই, এরকম একটা মানে সারা পৃথিবী আমার ক্যানভাস। হ্যাঁ, তো তারপরে আমি যখন উনি বললেন যে ছবি আঁকো, একটা প্রকাশনা উৎসব কি প্রদর্শনী, হ্যাঁ, তখন আমি একদম শুধু আঁকতে থাকলাম আর কাঁদতে থাকলাম। আমি যখন মানে কোনো কিছু, আমি কবিতা লিখি তখনও কান্না করি, যখন ছবি আঁকি তখনও কান্না করি। এরকম হয় যে আমার রঙের সাথে পানি না মিশে আমার অশ্রু মিশে যাচ্ছে। তো তারপরে প্রায় 108টা ছবি মিলে আমার প্রদর্শনীটা হলো। তো অনেক বড় বড় মানুষ, আমাদের ফেরদৌসী রহমান আপা, উনি আসা মানে তো স্বপ্নের মতো, বিশাল ব্যাপার। আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আমাদের আলোর দিশারি, এবং কনক চাপা চাকমা,
যাকে আমি সই ডাকি, তো ওনাকেও বলেছিলাম। এবং আরো অনেক বড় বড় শিল্পী, যেমন আমাদের আফজাল ভাই, উনি এসেছিলেন। তারপরে বিশ্বরঙের যে কি বলে, বিপ্লব সাহা। হ্যাঁ, তো যাই হোক, আমি খুবই, তারপরে না মানে প্রদর্শনীটা মনে হলো কি বিয়ে বাড়ি হয়ে গেল। 4 দিনের প্রদর্শনী ছিল। আমি খুবই মানে আমার একটু লাগছিল যে প্রদর্শনী হবে খুব গম্ভীর, সব একদম মনোযোগ দিয়ে ছবি বুঝতেছে কি বুঝতেছে না এরকম একটা ভাব করে করে পাস করবে। কিন্তু আমার ছবির প্রদর্শনীটা বিয়ে বাড়ির মতো উৎসব হয়ে গেল। তাই সেখানেও আমি আমার হাজবেন্ডের উপর খুবই গ্রেটফুল। তো তারপরে কেউ কেউ কিনছিল আমার ছবি। ফাইনালি আমার এই 108টা ছবির মধ্যে হয়তো অল্প ছবি বাকি আছে, সব বিক্রি হয়ে গেছে। এটাও নিশ্চয়ই একটা আনন্দের বিষয়। অবশ্যই, এটা মানে আমার মহা আনন্দ যে আমি ছবি এঁকেছি, সেই ছবিগুলো মানুষ দেখে, সংগ্রহে রাখে। হ্যাঁ, সংগ্রহে রাখে। বিশাল আনন্দ। এরপরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আরেকটা ভিন্ন রকম কনক চাপাকে আমরা আবিষ্কার করেছি। আপনি যাকে বলছিলেন আর্ট পরে জীবনে আমি একদম ছোট থেকে রান্না বান্না অভ্যস্ত, বাসন ধোয়ার মধ্যে অভ্যস্ত, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রন্ধন শিল্পীর পরিচয় আমরা পেলাম, এটা একটা মোটামুটি শিল্পের পর্যায়ে আপনি নিয়ে গেছেন। অবশ্যই, মানে আমার উদ্দেশ্য হলো দুইটা তিনটা উদ্দেশ্য। আমি একটুখানি রান্নার ফাঁকে ফাঁকে, মানে পেঁয়াজ যাতে না পড়ে সেটা আমার নজরে থাকে, কিন্তু সেই ফাঁকে আমি একটু শিষ্টাচার বলতে চাই। শিষ্টাচার থেকে আমরা অনেক দূরে চলে গেছি জাতিগতভাবে। আমরা যা খুশি তাই লিখি, যা খুশি তাই কমেন্ট করি। তো শিষ্টাচার, সুবচন এবং নৈতিকতা, এই নিয়ে কিন্তু এই বিষয় নিয়ে আমার একটা স্কুল আছে, অনলাইন স্কুল। সেটার বয়স প্রায় 16 বছর এবং প্রায় 40 জন ছাত্রছাত্রী। আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ফেসবুক কেউ কোনো বাচ্চা ব্যবহার করে না, সবাই বড়। দেশ বিদেশে সারা পৃথিবীতে আমার ছাত্ররা ছড়িয়ে আছে, দেশে আছে। তারা আমার সবাই সন্তানের মতো এবং একটা পরিবারের মতো। আমি আমার সেই স্কুলটা নিয়েও আমি অনেক গর্ব করি। এই যে এত কিছুর ব্যস্ততার মধ্যে আবার লেখালেখিও করেন, বই লেখার সময়টা কখন? না, লেখালেখি বলবেন না, আমি লিখি। আপনি লিখেন? হ্যাঁ। না, এই যে আমাদের দেশে একটা ইয়ে আছে যে গান বাজনা করে। কেন গান বাজনা হলে যারা শখ করে গান গায় তাদের বলা যেতে পারে যে গান বাজনা করে, কিন্তু আমরা যারা গান গাই তাদের বলতে হবে যে আমি গান গাই, আমি একজন কণ্ঠশিল্পী। তো সেখানে লেখালেখি বলা যাবে না। আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। না, এটা আমি একদম ক্যাজুয়ালি কথা বলতেছি। আমি কলামিস্ট হিসেবেও কাজ করেছি এবং আমাদের জাতীয় দৈনিকগুলোতে অনেক রকম মানে সমাজের বৈষম্য নিয়ে অনেক লেখা লিখেছি। আর অটোবায়োগ্রাফি যেটা লিখে, আমি এমন কেউ না যে আমার অটোবায়োগ্রাফি হতে হবে, কিন্তু হয়ে যাচ্ছে, একটু একটু করে লিখে হয়ে যাচ্ছে। জি। 17 জুলাই আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, একটু পোস্টটা দেখে পড়তে চাই, কারণ যেন ওর কোনো ভুল না হয়। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আমি সবসময় ন্যায়ের পক্ষে, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক, স্বাধীন বাংলাদেশে সম অধিকার নিশ্চিত হোক। সেই সময়টার কথা বলি, 17 জুলাই, একরকম টালমাটাল অবস্থা, রাজনৈতিক অঙ্গনের কথা বলি, দেশের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থার কথা বলি। এই সময় সাহস সঞ্চার করলেন কিভাবে যে এমন কিছু আমার লিখতেই হবে? কারণ জীবন একটাই, মাথা উঁচু করে বাঁচতে চাই, কাপুরুষ হয় না। আমি হয়তো মানে আমি কোনো নেগেটিভ শব্দ বাক্য চয়ন আমি শিখিই নাই। তো সেই ক্ষেত্রে অ্যাটাক করলে আমি অনেকভাবে অ্যাটাক করে অনেক বাক্য আমি লিখতে পারতাম ফেসবুকে। কখনো কেউ দেখে নাই যে আমি কনক চাপা কোনো নেগেটিভ কথা লিখেছে। একটা গ্লাসে পানি থাকলে, এটা তো খুব সাধারণ উদাহরণ, যে কেউ বলে গ্লাসের অর্ধেক খালি, কেউ বলে অর্ধেকটা ভরা। আমি ভরাটাই দেখতে চাই। তো সেখানে ছাত্রদের মানে তাদের উদ্দেশ্য করে এটাও লিখেছি একটা সময় যে এখন অনেক হয়েছে, তোমরা একটু ঘরে আসো বাবা, পড়ার টেবিলে যাও। কিন্তু তখনও বুঝতে পারি নাই যে তারা যে আসলে এত বড় একটা মানে কাজ, যারা বড় মানুষরা যারা অনেক দিন ধরে ভাবছে, ভাবছে যে ও নামে না কেন, মানে আমি নামবো না, আমি নামলে তো শেষ, গুলি একটা খাইলে শেষ। কিন্তু ছাত্ররা মানে কি আশ্চর্য, তারা কিছুর তোয়াক্কা করলো না, তারা জীবন দিয়ে দিল। তো সেইখানে আমি আসলে একজন মায়ের দৃষ্টিতে মানে বলেছিলাম যে এবার তোমরা পড়ার টেবিলে যাও। কিন্তু আমি টেরই পাইনি যে আমার সন্তানরা যে আসলে এত সাহসী। আমি খুব গর্বিত
বাহ। যার পর নাই গর্বিত। মুক্তিযুদ্ধ দেখি নাই, একদম 1.5 বছরের শিশু ছিলাম, কিন্তু এই যে একটা মানে মানে অভ্যুদয়, একটা নতুন অভ্যুদয়। অভ্যুদয়, হ্যাঁ, এটা মানে আমি দেখতে পারবো, আমি কখনো কল্পনা করি নাই। নিশ্চয়ই এটা আমাদের সৌভাগ্য। আমাদের সবাইকেই চোখে আঙুল দিয়ে একটা নতুন শিক্ষা শিখিয়ে গেছে। হ্যাঁ, এই সেটাই। তরুণদের নানান রকম শিরোনামে ডাকা হতো, তো তারা পরিবর্তন করে আমাদের মুখ বন্ধ করে হ্যাঁ, দিয়েছে। সেটাই। আপা একটা গান শুনবো। আবারও এই হচ্ছে দিন শেষে এই উদ্দেশ্য, থেকে- আর কি এই গান থেকে গান মাফ শোনাতে নাই। হবে। আচ্ছা, এই গানটার একটা মজার গল্প বলি। সবসময় মানে প্লেব্যাকে যারা আমরা গান গাই, আগে গান গাই, নায়িকা পরে লিপ দেয়, কিন্তু এটা নাটকের গান, একজনাকি নাটকের নাম। তো এটার বিপাশা হায়াত আগে লিপ দিয়ে গেছে, আমি বিপাশা হায়াতের ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে আমি গানটা আরো গেয়েছি। কঠিন করে দিয়ে গেছে পুরো বিষয়টা। না, কিন্তু বিপাশা হায়াত তো আসলে গান গাইতে জানে, তো ও মানে এত সুন্দর করে গেয়েছে, তো আমার দেখতে হয় নাই, আচ্ছা। আমি একটুখানি জাস্ট 2-1টা জায়গায় দেখেছি যে একটা কান্না ছিল বা এরকম, ওইটা দেখে আমি গেয়ে ফেলেছি। বাহ। আমার খুব প্রিয় গানটা, আজকে যে একটু আগে মঞ্চে গেয়ে আসলাম সেখানেও আমি গেয়েছি। বাহ। একটুখানি ধরো, হ্যাঁ। জোনাকি 2, জোনাকি 3, জোনাকি ওরে তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর রাতি তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক পশলা, 2 পশলা, 3 পশলা ঝরে তোমার লাগি বন্ধু আমার পরাণ কাঁপে ডরে। 1 আশ্বিন, 2 আশ্বিন, 3 আশ্বিন গেল তোমার লাগি বন্ধু আমার বসন্ত এলো মেলো। 1 পথিক, 2 পথিক, 3 পথিক আসে তোমার লাগি বন্ধু ফিরাই শিউলি ঝরা মাসে। 1 যৌবন, 2 যৌবন, 3 যৌবন যায় তুমি যদি ভুলে বন্ধু আমার কি উপায়। 1 জোনাকি, 2 জোনাকি, 3 জোনাকি ওরে তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। থাকুক গানের এই রেস্টুকে একটা বিরতি নিয়ে ফিরি আমরা। ছোট্ট একটা বিরতি নিচ্ছি ছুটির রাতে লাইভে, ফিরছি এক্ষুনি। আমন্ত্রণ আরও একবার, দেখছেন ছুটির রাতে লাইভ, জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। শিরোনাম আজ আমার আমি, একটি বিশেষ আয়োজনে আজ আমরা আছি। আমাদের সাথে আপনাদের সবার প্রিয় কনক চাপা আছেন, তার কাছ থেকে আরও একটি গানে পর্যায়ে শুনে নিতে চাই। আবার ব্যাক টু ব্যাক আরেকটা গান একটু যদি আমাদের শোনানো যায়, কারণ এরপর অনেক কঠিন কথা বলবো, রাজনীতি নিয়ে বেশ কিছু জিজ্ঞাসা কোনো আছে অনুরোধ আমার। আছে?
হ্যাঁ, online-এ? এটা সামনে একটা কেক দেখেও নিশ্চয়ই দর্শক বুঝতে পারছে যে কোন একটা আমাদের না, না, ওইটা আয়োজন বলি আছে না। এবং দর্শকের অনুরোধ আছে। হ্যাঁ, দর্শকের অনুরোধ হচ্ছে বুকে বইছে যমুনা। একজন দর্শক কমেন্ট করেছে, আচ্ছা, তিনি আবার সিরাজগঞ্জের, এটাও দেখলাম। ওই যে যমুনা পাড়ের মানুষ আমরা। যমুনা পাড়ের মানুষ একদম। হ্যাঁ। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানি ঈশ্বর, জানি আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। জানি ঈশ্বর, জানি আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পাই না কোনো তল। তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। দর্শকের মন ভরে গেছে, আমাদের তো মন ভরে গেছে, নতুন করে কিছু বলবার নেই। এরকম কোমল হৃদয়ের একজন মানুষকে কি সরাসরি সক্রিয় মাঠের রাজনীতিতে দেখবো কিনা আমরা? এত মিষ্টি করে যিনি গান গায়, কঠিন রাজনৈতিক চরিত্র কি করে আপনি নিবেন? না, না, এটা একটা ভুল ধারণা। একটা জনহিতকর কাজ করার জন্য কোমল হৃদয়েরই দরকার, কিন্তু তার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে মনে করেন আপনি মানে পানিটা ফুটাবেন, কোমল পানিটাই চুলাতে ফুটাতে হবে, কিন্তু নিচে আগুন দরকার। বাহ, মানে আগুনের শক্তি এবং পানির তারল্য, এই দুইটা মিলেই কিন্তু পানিটা যখন ফুটবে, সেই যে বাষ্প তৈরি হবে, সেটাতে কি হয়? ইঞ্জিন চলে। চলো। জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন। তো সেখানে আসলে ভাবার কোনোই কারণ নাই যে একটা মানে নারী অবলা এই শব্দটা তো না, খুবই একদমই মানে না। খুবই মানে আমি একদম জীবনেও কেউ আমার সাথে এটা ব্যবহার করবে তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিই। এবং আমার শক্তি, একটা নারী মানুষ, পুরুষ মানুষের পেশি শক্তি খুব কম মানুষ সেটা তার জীবনে ব্যবহার করে, কিন্তু নারীর পেশি শক্তি পুরাটাই রান্নাঘরে কাপড় কাচতে, ঘর মাজতে, বাচ্চা সন্তান জন্ম দিতে সে পুরাটাই ব্যবহার করে। তা আমি আমার যত শক্তি আছে সব কিছু ভালোবাসায় রূপান্তরিত করে আমি দেশের মানুষের পাশে দাঁড়াই। এটা আমার আজীবনের অভ্যাস। যখন থেকে আমি পেশাদার শিল্পী হিসেবে কাজ করছি এবং একজন আর্নিং মেম্বার হিসেবে মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, তখন আমি আমার জীবনযাত্রার মান বাড়াই নাই, আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, ছাত্রদের পাশে,
দুস্থ দুস্থ শব্দটা খুব অন্যায় বলা, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে, বৃদ্ধ মাদের পাশে, এমন মা যাদের সন্তানরা ভুল জায়গায় ফেলে দিয়ে আসে, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে তাদেরকে লালন পালন করা, এমন এমন কোনো সেক্টর নাই যে আপনাদের কনক চাপা সেখানে কাজ করে না। তো সেখানে আমি কেন আমাদের কনক চাপা সেখানে কাজ করে না, শুনতেই ভালো লাগে। এই যে হ্যাঁ। আপনি বলেন আমাদের অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমি এটা এখন বলতে পারি যে আমি নিশ্চয়ই। বাংলাদেশের কনক চাপা। নিশ্চয়ই। একজন দর্শকও মন্তব্য হ্যাঁ। করেছেন, একজন দর্শক বলছিলেন এটা- আমাদের সিরাজগঞ্জের গর্ব, তিনি কারেক্ট করে দিয়েছেন না আমাদের বাংলাদেশের গর্ব। না ঠিক আছে, সিরাজগঞ্জের গর্ব তারা আরো স্পেসিফিক ভাবে তারা বলবে, কারণ আমি সিরাজগঞ্জের মেয়ে, আমি কাজীপুরের মেয়ে, আমার মাইজ বাড়ির মেয়ে। বাহ, তো সেখানে তাদের গর্বটা একটু আলাদা থাকবেই। এই প্রশ্রয় হোক বা এই ভালোবাসা হোক, এই পার্সিয়ালিটি হোক, কোনো অসুবিধা নাই। বাহ। তো আমি আমার জীবনে আমি এমন এমন জীবন আশা করি না যে আমি একজন সেলিব্রিটি, আমি একজন শিল্পী, আমি বিলাসী জীবন যাপন করলাম, তারপরে সাজুগুজু করলাম, অনেক নাম হলো আমার, তারপরে আমি মরে গিয়ে অমর হলাম অথবা অমর হয়ে মরে গেলাম। এটা এই জীবন এটা আমি চাই চাই না, না। এটা চাই না। আমি চাই যে আমার যে সময়টুকু আমি নিজে নিজে ছোট ছোট ভাবে আমি কাজ করেছি, সেই কাজটা বড় পর্যায়ে করব এবং সৎ থেকে করব বাহ। ইনশাআল্লাহ। সেক্ষেত্রে একজন শ্রোতা, দর্শক এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্নটি আপনার কাছে থাকতেই পারে, রাজনৈতিক দিক বিবেচনায় প্রশ্নটি করব। শিল্পী কনক চাপার রাজনৈতিক ভাবনাটা জানতে চাইব, কিভাবে তিনি ব্যতিক্রম হতে চান, কি ব্যতিক্রম তিনি করতে চান? কিছু তো বলেই ফেলেছেন এর মধ্যে। হ্যাঁ, ব্যতিক্রম হলো যে রাজনীতিতে কিছু বিভাজন থাকে, সেই বিভাজনগুলো, কারণ আমরা তো সবাই মানুষ, দিন শেষে আমরা বাংলাদেশি, এটা আমাদের প্রধান পরিচয়। আর হলো যে রাজনীতিবিদদের যে মানে একটা বদনাম আছে, সবাই কিন্তু এক না। সবাই এক না। তো সেখানে আমি চেষ্টা করব, এবং আমার যেটা স্বভাব যে আমি কখনোই অন্যায়ের সাথে হাত মিলাই নাই। আমাদের গানের জগতে অনেক অন্যায়, অনেক অবিচার, অনেক কিছু থাকে, কিন্তু আপনারা কখনোই নিশ্চয়ই শোনেন নাই যে কনক চাপা কোনো অন্যায় কাজের সাথে হাত মিলিয়েছে। তো সেখানে আমি আমার ন্যায় নীতির সাথে, এবং আমার গ্রামের মানুষকে আমি এত ভালোবাসি, এবং তাদেরকে সামনে থেকে যতটুকু দেখেছি, তারা কিছুই চায় না মানুষের কাছ থেকে, তারা কিছুই চায় না। তারা শুধু চায় যে তাদের নিজের জমিতে তারা নিজের ধান নিজে বপন করবে, নিজে সেটা তুলবে, সেটা নিজের ঘরে তুলবে, একটু পিঠা খাবে, একটু বিক্রি করবে, একটু নিজে সচ্ছল হয়ে বাস করবে। বা আমাদের যে তাঁতি ভাইরা, তারা তাদের ডিজাইন মতো তারা তাদের শাড়ি তৈরি করবে, সেই শাড়িটা শ্রমের বিক্রি মূল্যটাও হবে। পাবেন। হ্যাঁ, শ্রমের যে সঠিক মূল্য, বা যাই হোক, মানে আমার যে জায়গাটা, যে আসন আর কি, সিরাজগঞ্জ 1, তো কাজীপুর, সেখানকার মানুষরা খুবই সহজ সরল। তাদের যে ভালোবাসা আমি দেখেছি, তারা বিনিময়ে কিছু চায় না, আমি তাদের নিয়ে কাজ করতে চাই। বাহ, কি চমৎকার। এবার বোধহয় একজন ব্যতিক্রম রাজনীতিবিদ কনক চাপাকে আমরা তাহলে হয়তো দেখতে পাবো, আমাদের প্রত্যাশা থাকলে। এই পর্যায়ে একটু বিশেষ দিন, যেহেতু বিশেষ একজন মানুষকে একটু আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সবার শ্রদ্ধেয় সুরকার এবং সঙ্গীত পরিচালক মনিরুল ইসলাম খান, আপনি একটু আমাদের সাথে এসে যুক্ত হবেন। আপনাকে আমরা প্রত্যাশা করছি আমাদের এই আয়োজনে। পথ চলার প্রায় 40 বছর আপনারা একসাথে সম্পন্ন করেছেন, আজকের এই আয়োজনে আপনি না থাকলে কিছুটা অপূর্ণতা তো থাকবেই বই কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে ডেকে আনার জন্য, আপনাদের আয়োজনের সাথে সংযুক্ত করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। একজন সঙ্গীত শিল্পীকে তো না হয় সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে নিয়ন্ত্রণ করা গেছে, একজন রাজনীতিবিদ খোদ ঘরে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হবে একটু শুনি আমরা। আমার কাছে তেমন কিছু ব্যতিক্রম মনে হচ্ছে না, মনে হবে বলে আমার মনে হয় না কখনো, কারণ 40টা বছর তো পার করে দিলাম। এখানে অনেক চড়াই উতরাই অনেক কিছুই হয়েছে। তো যেভাবে ওর সফলতা ধরে রেখেছে এবং মেনটেন করেছে, ঠিক একইভাবে আমার বিশ্বাস যে সেই জায়গাও সেই সফলতাটা সে আনতে পারবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এবং শ্রদ্ধেয় কনক চাপা তার আলাপচারিতার এক জায়গায় আপনার কথা বলছিলেন, যেভাবে গাইড করা, আগলে রাখা, দেখিয়ে দেয়া, শিখিয়ে নেওয়া, আপনি একটা হাসিও দিয়েছেন, খুব বেশি হাসতে আমরা আপনাকে দেখি না। সেক্ষেত্রে একটু জানতে চাই, ছাত্রী থেকে সহধর্মিনী, এই 40টা বছর কেমন ছিল সংক্ষেপে যদি একটু বলতেন। এক বাক্যে বললে তো খুবই ভালো, তা নাহলে তো না, সেটা কেন স্বীকার না করার তো কোনো কারণই জনগণের নাই। সামনে সাক্ষী। অবশ্যই সেটা ভালো, এবং
খুবই ভালো আমি বলবো, নাহলে তো 40টা বছর সঙ্গীত অঙ্গনের আমরা দুজনই একই প্রফেশনে কাজ করি, সেখানে এতটা বছর পার করা এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো সব দিক থেকে, এবং আমাদের সততা, নিষ্ঠা, ত্যাগ, স্যাক্রিফাইস, এই জিনিসগুলো বোঝাপড়াটা আমাদের মধ্যে অনেক বেশি ভালো আর কি, যে কারণে আমাদের এই কোনো জায়গায় কোনো সময় যুদ্ধ লাগেনি আর কি। বাহ, বাহ, চমৎকার। আগামীতে আর লাগবেও না বোধ হয় আমার না মনে না, হয়। 40 বছর একসাথে পার করে দিতে পারা বিশাল ব্যাপার। সেটাই। বাংলাদেশের বয়স আর আপনাদের সংসার জীবনের বয়স প্রায় কাছাকাছি। প্রায় কাছাকাছি। যাক, আজকের এই আয়োজন উপলক্ষ করে আমরা ছোট্ট একটা উপস্থাপনা রেখেছি, আমাদের ভালোবাসা প্রকাশের একটা সুযোগ আমরা যেহেতু পেয়েছি, দর্শকদের শরীর হতে বলতে চাই, আমরা ছোট্ট করে একটা কেক কেটে আজকের এই দিনটিকে আরেকটু স্মরণীয় করতে চাই। আজকে এখানে বিদায় নিব, ভালো থাকবেন আপনারা সবাই। চমৎকারভাবে যে ভালোবাসা আপনাদের কনক চাপার জন্য রয়েছে, ঠিক এভাবেই ভালোবাসতে থাকবেন, এটাই প্রত্যাশা। আপনারা একটু মিউজিক টিউজিক বাজাই, কিছু ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট করে কেক আছে, আমরা কাটবো। কেক আছে, দেখাচ্ছে তো। কাটো, কাটো। ব্যাস। এটা খাওয়া দিতে হবে নাকি? না। না, ঠিক আছে। আবার আমি না করে দিলে তো আবার মানুষ বলবে যে